হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি রয় অ্যান্ড রয় কোচিং সেন্টারের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালোভাবে পড়াশোনা করছো। আগের ভিডিওতে আমরা দেখেছি আলো কি, আলো কেমন ভাবে চলাচল করে, আলোর ধর্ম, দর্পণ, দর্পণ কি, দর্পণ কত প্রকার, সমতল দর্পণ, গলীয় দর্পণ কত প্রকার এবং গলীয় দর্পণের বিভিন্ন জ্যামিতিক উপাদান, যেমন মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, উন্মেষ, ফোকাস, ফোকাস দূরত্ব এবং শিখেছি আমরা আলোর প্রতিফলনের সূত্র। আজকে আমরা এর পরবর্তী অংশ থেকেই শুরু করব। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। আজ আমরা দেখব একটি দর্পণের ভিন্ন রূপ। দেখো, আমি একটি অবতল দর্পণ অঙ্কন করছি। অঙ্কন করলাম। আমরা শিখেছি এই দর্পণের মধ্যবিন্দুকে আমরা বলবো মেরু পি। এই দর্পণের যে কেন্দ্র তাকে আমরা বলবো সি। এই দর্পণের যে ফোকাস তাকে আমরা বলবো প্রধান ফোকাস। এবং বক্রতা কেন্দ্র এবং মেরুর এই যে সংযোজক সরলরেখা তাকে আমরা বলবো প্রধান অক্ষ। এবার এই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি রশ্মি আপতিত হলো, এই অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে যদি রশ্মি আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর দেখব রশ্মিটি একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। তখন আমরা এই বিন্দুটাকে বলি ফোকাস। এই বিন্দুটাকে আমরা কি বলি তখন? ফোকাস। দেখো, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলনের পরে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। এই জন্য আমরা অবতল দর্পণকে বলবো কনভার্জিং মিরর বা অভিসারী দর্পণ। আবার আমরা কি দেখব? আবার আমরা যদি একটি উত্তল দর্পণ অঙ্কন করলাম। এবার আমরা কি একটি উত্তল দর্পণ অঙ্কন করলাম। এই উত্তল দর্পণের যে মধ্যবিন্দু তাকে আমরা বলবো মেরু। এই উত্তল দর্পণের যে কেন্দ্র তাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। এবং এই মেরু এবং বক্রতা কেন্দ্র দ্বয়ের যে সংযোজক রেখা তাকে আমরা বলবো প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার আমরা আগের দিন দেখেছিলাম যদি এই উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মি আপতিত হয়, তাহলে প্রতিফলনের পরে এরা ভিন্ন দিকে প্রতিফলিত হয়। তখন এরা ভিন্ন দিকে প্রতিফলিত হয়, এমন মনে হয় যেন এরা দর্পণের অন্য সাইডের একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বা নিঃসৃত হচ্ছে। তখন আমরা তাকে বলি ফোকাস বা প্রধান ফোকাস বা ফোকাস কেন্দ্র। তাহলে দেখতে পাচ্ছি আমি অবতল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি যখন আপতিত হচ্ছে, প্রতিফলনের পরে তারা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। কিন্তু উত্তল দর্পণে সমান্তরালভাবে আলোক রশ্মি গুচ্ছ যখন আপতিত হচ্ছে, তখন তারা ভিন্ন দিকে প্রতিফলিত হয়ে যাচ্ছে। এই ধর্মের জন্য উত্তল দর্পণকে বলা হয় ডাইভার্জিং লেন্স। এই জন্য কি বলা হয়? ডাইভার্জিং মিরর। এই জন্য উত্তল দর্পণকে কি বলা হয়? ডাইভার্জিং মিরর বা অপসারী দর্পণ। আরেকবার যদি আমি ক্লিয়ার করি, অবতল দর্পণে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হওয়ার পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। এই জন্য আমরা অবতল দর্পণকে বলবো কনভার্জিং মিরর বা অভিসারী দর্পণ। অন্যদিকে উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যখন আলোক রশ্মিগুচ্ছ আপতিত হয়, তখন প্রতিফলনের পর তারা ভিন্ন দিকে প্রতিফলিত হয়ে যায়,
এমন মনে হচ্ছে যেন উত্তল দর্পণের অপোজিট সাইডের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এই জন্য উত্তল দর্পণকে বলবো আমরা ডাইভার্জিং মিরর বা অপসারী দর্পণ। এবার আমরা কনসেপ্টটা দেখব। দেখো কি লেখা আছে, লেখা আছে যখন প্রধান অক্ষের সমান্তরাল এক গুচ্ছ আলোকরশ্মি কোনো অবতল দর্পণের উপর আপতিত হয়, তখন প্রতিফলনের পর ওই রশ্মিগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। আলোক রশ্মিগুলো এইভাবে এক বিন্দুতে মিলিত হওয়ার ঘটনাকেই অভিসরণ বলে। যেহেতু অবতল দর্পণে এই কাজটি করে, তাই একে অভিসারী দর্পণ বা কনভার্জিং মিরর বলা হয়। অন্যদিকে উত্তল দর্পণের প্রতিফলক তলে বাইরের দিকে বাঁকানো থাকে, তাই এর উপর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে বা বিচ্ছুরিত হয়, ডাইভার্জ ঘটে। এই অপসারী বৈশিষ্ট্যের কারণে উত্তল দর্পণকে ডাইভার্জিং মিরর বা অপসারী দর্পণ বলে। আশা করি তোমরা সবাই এইটুকু বিষয় বুঝতে পারছো। দেখো, উত্তল দর্পণে রশ্মি আপতিত হলো, একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। অন্যদিকে উত্তল দর্পণে রশ্মি আপতিত হওয়ার পর তারা ভিন্ন দিকে প্রতিফলিত হচ্ছে। এই ঘটনার জন্য উত্তল দর্পণকে আমরা বলবো ডাইভার্জিং মিরর এবং অবতল দর্পণকে বলবো কনভার্জিং মিরর। নেক্সট আমরা দেখব দেখো, নেক্সট আমরা দেখব আমরা কয়েকটা ঘটনা। দেখো কি কি হতে পারে আমরা কয়েকটা সিনারিও দেখব। আলোক রশ্মি যখন বিভিন্নভাবে আপতিত হয় তখন কেমন ভাবে প্রতিফলিত হবে সেই ঘটনাগুলো দেখব। প্রথমে আমি অবতল দর্পণের ক্ষেত্রে দেখব, তারপর আমি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখব। দেখো, আমি একটি অবতল দর্পণ অঙ্কন করছি। এটা অবতল দর্পণ, এটা অবতল দর্পণের মেরু দিলাম, এখানে আমি পি নাম দিলাম, এখানের কেন্দ্র নাম দিলাম সি, এবার এখানের ফোকাস দিলাম এফ। সরি, এক সেকেন্ড। এবার আমি একটি প্রধান অক্ষ অঙ্কন করব। প্রধান অক্ষ অঙ্কন করব। আমরা এর আগের দিন দেখেছি, যদি দেখো আমি এর আগের দিন কি দেখেছি, এই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি আলোক রশ্মিগুচ্ছ এই অবতল দর্পণে আপতিত হয়, দেখো এই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, এক সেকেন্ড, এই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি আলোক রশ্মিগুচ্ছ আপতিত হয়, এই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি আলোক রশ্মিগুচ্ছ আপতিত হয়, তবে প্রতিফলনের পরে তারা অবশ্যই কোন দিক দিয়ে যাবে? তারা অবশ্যই ফোকাস দিয়ে যাবে। এই অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি আলোক রশ্মি আপতিত হয়, তবে তারা প্রতিফলনের পরে অবশ্যই ফোকাস দিয়ে যাবে। এটি হচ্ছে প্রথম সূত্র, প্রথম পদ্ধতি, প্রথম নিয়ম বলতে পারো যে আলোকে আপতিত হওয়ার প্রথম নিয়ম। আলো যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হয় তাহলে ফোকাস দিয়ে যাবে। এবার আমরা দেখব যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে না আপতিত হয়, তাহলে যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে না আপতিত হয়ে যদি আলোক রশ্মি ফোকাস দিয়ে আপতিত হয়, যদি আলোক রশ্মি ফোকাস দিয়ে আপতিত হয়, আমি একটি অবতল দর্পণ আবার অঙ্কন করছি। একটি অবতল দর্পণ অঙ্কন করলাম, আমি এখানে একটি প্রধান অক্ষ অঙ্কন করলাম, মধ্যবিন্দুকে আমরা পি বলে দিলাম, এখানে থাকবে আমার ফোকাস, এখানে থাকবে আমার বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এবার যদি আলোক রশ্মি এই ফোকাস দিয়ে আপতিত হয়, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই, আলোক রশ্মি যখন এই ফোকাস দিয়ে আপতিত হয়, দেখো, যখন প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মি আপতিত হচ্ছে তখন তারা প্রতিফলিত হচ্ছে ফোকাস দিয়ে।
ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার যদি আলোক রশ্মি ফোকাস দিয়ে অবতল দর্পণে আপতিত হয় তাহলে এরা প্রতিফলিত হবে কোন দিক দিয়ে? তবে এরা প্রতিফলিত হবে প্রধান অক্ষের সমান্তরালভাবে। এরা প্রতিফলিত হবে কোন দিক দিয়ে? প্রধান অক্ষের সমান্তরাল। আমি আরেকবার বলছি, অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি আলোক রশ্মিগুচ্ছ আপতিত হয় তবে তারা প্রতিফলিত হবে ফোকাসের মধ্য দিয়ে। এবার যদি ফোকাস দিয়ে আপতিত হলো তবে প্রতিফলনের পর তারা প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলিত হবে। হয়ে গেল। এর আমি কেস 2 দেখলাম। এবার কেস 3 যদি আমি আবার একটা অবতল দর্পণ অঙ্কন করলাম, একটি প্রধান অক্ষ অঙ্কন করলাম, এই অবতল দর্পণের মধ্যবিন্দুকে আমরা পি দিয়ে ডিনোট করলাম, এখানে আমরা ফোকাস দিয়ে দিলাম, এখানে আমরা বক্রতা কেন্দ্র সি দিয়ে দিলাম। যদি এখন আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে না গিয়ে অথবা ফোকাস দিয়েও না গিয়ে আলোক রশ্মি যাচ্ছে কোন দিক দিয়ে? আলোক রশ্মি যাচ্ছে ধরে নাও বক্রতা কেন্দ্র দিয়ে। যদি আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে অবতল দর্পণে আপতিত হলো, হয় এদিক দিয়ে গেল বা এদিক দিয়ে গেল, যে কোনো দিক দিয়ে যাক না কেন, যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তবে এ প্রতিফলিত হবে কোন দিক দিয়ে? তবে এই রশ্মিটি প্রতিফলিত হবে ঠিক একই দিকে, এই দিক দিয়েই প্রতিফলিত হয়ে যাবে। কি বললাম? যদি অবতল দর্পণে আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায় এবং দর্পণের প্রতিফলক তলে আপতিত হয় তবে প্রতিফলনের পরে রশ্মিটি একই পথে ফেরত আসবে। এটা হয়ে গেল আমার কেস 3। এবার আমি দেখব কেস 4। এবার আমরা দেখব কেস 4টা কি? আমি একটি অবতল দর্পণ আবার অঙ্কন করলাম। আমি এর প্রধান অক্ষ অঙ্কন করলাম। প্রধান অক্ষ অঙ্কন করার পর প্রধান অক্ষের এই অবতল দর্পণের মধ্যবিন্দুকে পি দিয়ে ডিনোট করলাম, মানে মেরু। এখানে ফোকাস দিয়ে দিলাম এফ, এখানে বক্রতা কেন্দ্র দিয়ে দিলাম সি। এবার আলোক রশ্মি প্রথম কেস প্রধান অক্ষের সমান্তরাল ভাবেও গেল না, দ্বিতীয় কেস ফোকাস দিয়েও গেল না, তৃতীয় কেস বক্রতা কেন্দ্র দিয়েও গেল না। আলোক রশ্মি এবার আপতিত হচ্ছে কোন দিক দিয়ে? আলোক রশ্মি এবার আপতিত হচ্ছে মেরু দিয়ে। কোন দিক দিয়ে? মেরু দিয়ে। আলোক রশ্মি এবার আপতিত হচ্ছে কোন দিক দিয়ে? মেরু দিয়ে। তবে প্রতিফলিত হবে কেমন ভাবে? তবে আলোক রশ্মি প্রতিফলিত হবে এইভাবে। কখন? যখন এই আপাতন কোণ আই এবং এই প্রতিফলন কোণ আর সমান হবে। কখন হবে? এই আপাতন কোণ এবং প্রতিফলন কোণটার মান কি হবে? সমান হবে। তাহলে আমি 4টি কেস দেখলাম। প্রথম কেস দেখলাম অবতল দর্পণের যদি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মি গুচ্ছ আপতিত হয় তবে প্রতিফলনের পর তারা ফোকাস দিয়ে যাবে, এটা প্রথম। দ্বিতীয়, যদি আলোক রশ্মি ফোকাস দিয়ে অবতল দর্পণের প্রতিফলক তলে আপতিত হয় তবে প্রতিফলনের পরে তারা প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলিত হবে। তৃতীয় কেস দেখলাম আমি, যদি আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে প্রতিফলক তলে আপতিত হবে তখন সেই একই পথে আলোক রশ্মি আবার প্রতিফলিত হবে, একই পথে প্রতিফলিত হচ্ছে। এবার আলোক রশ্মি যদি মেরু দিয়ে আপতিত হয় তবে প্রতিফলিত হবে ঠিক এইভাবে, যখন আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। আমরা জানি প্রতিফলনের দ্বিতীয় সূত্র আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়। দেখো কেস 1, কেস 2, কেস 3 এবং কেস 4, এই 4টি কেসের মধ্যে যে কোনো যদি তুমি দুটি মনে রাখো, যে কোনো দুটি, তাহলেই আমরা বিভিন্ন দর্পণের বিভিন্ন পজিশনে বস্তু রেখে, যে কোনো দুটি যদি মনে রাখো, বিভিন্ন দর্পণের বিভিন্ন প্লেসে বস্তু রেখে তার প্রতিচ্ছবি কোথায় পাওয়া যাবে সেটা আমরা খুব সহজে বের করতে পারবো, যা আমরা পরবর্তী সেগমেন্টে দেখব। ঠিক আছে, এবার আমরা এটি দেখলাম আমরা অবতল দর্পণের ক্ষেত্রে। এবার আমরা দেখব উত্তল দর্পণের ক্ষেত্রে।
দেখো এবার আমি একটা উত্তল দর্পণ অঙ্কন করছি। এবার আমি একটা কি অঙ্কন করছি? উত্তল দর্পণ অঙ্কন করছি। উত্তল দর্পণ অঙ্কন করলাম। এই উত্তল দর্পণের একটা প্রধান অক্ষ হবে, অবশ্যই হবে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের অক্ষ হবে এই অবতল দর্পণের একটা কি হবে? এই অবতল দর্পণের একটা মেরু হবে, মধ্যবিন্দুটাকে মেরু বলবো। এখানে থাকবে ফোকাস বা এখানে থাকবে বক্রতা কেন্দ্র। এবার যদি আলোক রশ্মি গুচ্ছ এই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত হয়, কি হয়? প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মি গুচ্ছ আপতিত হয়, তবে প্রতিফলিত হবে তোমার ভিন্ন দিকে। প্রতিফলিত হবে ভিন্ন দিকে। মনে হবে যেন অপর প্রান্তের ফোকাস থেকে এরা অপসৃত হচ্ছে, ফোকাস থেকে এরা অপসৃত হচ্ছে। আমরা এটা আগেই দেখেছি, আগের ক্লাসে এই ভিডিওটা আমি এই জিনিসটা আমি বুঝিয়েছি। যদি প্রধান অক্ষ সমান্তরালভাবে আপতিত হয় তবে এরা ভিন্ন দিকে প্রতিফলিত হবে, ভিন্ন দিকে প্রতিফলিত হবে, মনে হচ্ছে যেন ফোকাস থেকে অপসৃত হচ্ছে। তখন আমরা কেমন প্রতিবিম্ব পাবো? অসৎ প্রতিবিম্ব পাবো। কেমন প্রতিবিম্ব পাবো? অসৎ প্রতিবিম্ব পাবো বা ভার্চুয়াল ইমেজ পাবো। এটা হয়ে গেল আমার কেস 1। এটা হয়ে গেল আমার কেস 1। এটা হয়ে গেল আমার কেস 1। এবার আমি আরেকবার উত্তল দর্পণ অঙ্কন করব। আরেকবার উত্তল দর্পণ অঙ্কন করব। আরেকবার উত্তল দর্পণ অঙ্কন করব। এর একটি প্রধান অক্ষ দিব, মেরু অঙ্কন করব, ফোকাস অঙ্কন করব, বক্রতা কেন্দ্র অঙ্কন করব। আমি তোমাদেরকে আগের বার দেখেছিলাম যে তোমরা ফোকাস দিয়ে মনে হচ্ছে অপসৃত হচ্ছে। এবার যদি তোমাদের মনে হয় আলোক রশ্মি গুচ্ছ ফোকাসে এসে এন্টার করছে বা ফোকাস থেকে মনে হচ্ছে যে ঢুকছে, ফোকাসের মধ্যে ঢুকছে, যেমন দেখো আলোক রশ্মিগুলো এইভাবে আপতিত হচ্ছে, আলোক রশ্মিগুলো এইভাবে আপতিত হচ্ছে। মনে হচ্ছে যেন এরা ফোকাসের মধ্যে দিয়ে ফোকাসের মধ্যে যাচ্ছে। প্রথমে আমরা কি দেখেছিলাম? প্রথমে আমরা দেখলাম আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত হচ্ছে, আর প্রতিফলনের হওয়ার পর মনে হচ্ছে ফোকাস থেকে এরা অপসৃত হচ্ছে বা ফোকাস থেকে বেরাচ্ছে। এবার আলোক রশ্মি গুচ্ছ এমন ভাবে আপতিত হচ্ছে যে মনে হচ্ছে যেন ফোকাসের মধ্যে এন্টার করছে। তাহলে প্রতিফলনের পরে কি হবে? তাহলে প্রতিফলনের পরে এরা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে, এরা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বেরিয়ে যাবে। এরা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বেরিয়ে যাবে। এরা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বেরিয়ে যাবে। এরা প্রধান অক্ষের কি হবে? সমান্তরাল ভাবে বেরিয়ে যাবে। বুঝতে পারলা না? এক্ষেত্রেও আমরা অসৎ প্রতিবিম্বই পাবো। বুঝতে পেরেছো কি বললাম? যদি আলোক রশ্মি গুচ্ছ কেস 1 এ দেখলাম, যদি আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত হয় তবে প্রতিফলনের পরে তারা ভিন্ন দিকে প্রতিফলিত হবে, মনে হচ্ছে যেন ফোকাস থেকে অপসৃত হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে যদি উত্তল দর্পণে এবার এমন ভাবে আলোক রশ্মি গুচ্ছ আপতিত হচ্ছে যে মনে হচ্ছে যেন তারা ফোকাসে এন্টার করছে, তবে প্রতিফলনের পরে তারা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে প্রতিফলিত হবে। কেস 3 আমরা দেখব। কেস 3 আমরা দেখব কি? কেস 3 দেখবো আমরা। কেস 3 দেখবো আমরা। আবার একটু আমি উত্তল দর্পণ অঙ্কন করি। আমি একটি উত্তল দর্পণ অঙ্কন করলাম, একটি প্রধান অক্ষ অঙ্কন করলাম, মেরু, ফোকাস, বক্রতা কেন্দ্র অঙ্কন করলাম, বক্রতা কেন্দ্র অঙ্কন করলাম। আমি প্রথমটি দেখলাম একবার ফোকাসে ঢুকছে, মনে হচ্ছে যেন একবার ফোকাসে ঢুকছে, একবার মনে হচ্ছে ফোকাস থেকে বেরাচ্ছে। এবার যদি আমি বক্রতা, এমন ভাবে একটি রশ্মি আপতিত হচ্ছে, দেখো এমন ভাবে একটি রশ্মি আপতিত হলো, মনে হচ্ছে যেন এরা ফোকাসে এসে আপতিত হচ্ছে। তাহলে বক্রতা কেন্দ্রে একটি রশ্মি এমন ভাবে আপতিত হলো যেন মনে হচ্ছে এরা ফোকাসে বক্রতা কেন্দ্রে এসে বক্রতা কেন্দ্র দিয়ে ঢুকছে। তখন এরা প্রতিফলনের পরে কি হবে? একই পথে বেরিয়ে যাবে। যেমন আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম, অবতল দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম।
যেমন আমরা কি দেখেছিলাম, অবতল দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম যে বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় ঠিক একই পথে ফিরে যায়। উত্তল দর্পণের ক্ষেত্রেও ঠিক তেমনই হবে। কি হবে, যদি এমন কোনো আলোক রশ্মি উত্তল দর্পণে আপতিত হচ্ছে যে মনে হচ্ছে যেন তারা বক্রতা কেন্দ্রেতে প্রবেশ করবে, মনে হবে ভার্চুয়ালি মনে হবে যেন বক্রতা কেন্দ্রে প্রবেশ হচ্ছে, তারা প্রতিফলনের পরে ঠিক একই পথে ফিরে যাবে। এটা হচ্ছে আমাদের কেস 3। এবার আমরা দেখব কেস 4। এবার আমি আবার পি অঙ্কন করলাম, মেরু ফোকাস অঙ্কন করলাম, বক্রতা কেন্দ্র অঙ্কন করলাম। যদি কোনো আলোক রশ্মি মেরুতে আপতিত হয়, মেরুতে আপতিত হয়, যদি কোনো আলোক রশ্মি মেরুতে আপতিত হয় তবে প্রতিফলন হবে কেমন করে দেখেছি আমরা, এমন ভাবে প্রতিফলন হবে, এমন ভাবে প্রতিফলন হবে, কি হবে, এর আপাতন কোণ এবং এর প্রতিফলন কোণ কি হবে, সমান হবে। আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে, সমান হবে। তাহলে আমি অবতল ও উত্তল দর্পণের ক্ষেত্রেও 4টি কেস দেখে নিলাম। তাহলে আমি আরেকবার রিভিশন করি। অবতল দর্পণের 4টি কেস কি দেখলাম, অবতল দর্পণের 4টি কেস আমি দেখেছি। যদি অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মিগুচ্ছ আপতিত হয় তবে প্রতিফলনের পরে তারা ফোকাস দিয়ে যাবে। যদি আলোক রশ্মি ফোকাস থেকে আপতিত হয় তবে প্রতিফলন কোন দিক দিয়ে ঘটবে, প্রতিফলন ঘটবে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে। আলোক রশ্মি গুচ্ছ যদি বক্রতা কেন্দ্র দিয়ে আপতিত হয় তবে প্রতিফলন কি হবে, একই পথে প্রতিফলন হবে। আলোক রশ্মি গুচ্ছ যদি মেরুতে আপতিত হয় তবে প্রতিফলন হবে ঠিক এইভাবে, কি হবে, আপাতন কোণ এবং প্রতিফলন কোণটা সমান হবে। এবার আমরা দেখব উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখলামই যে উত্তল দর্পণে যদি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মি গুচ্ছ আপতিত হয় তবে প্রতিফলন হবে তারা ভিন্ন দিকে, মনে হবে যেন অপর প্রান্তে ফোকাস থেকে নিঃসৃত হয়েছে বা ফোকাস থেকে বেরাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে যদি আলোক রশ্মি গুচ্ছ উত্তল দর্পণে এমন ভাবে আপতিত হচ্ছে যে মনে হচ্ছে যেন তারা ফোকাসে এন্টার করছে তবে প্রতিফলনের পরে কি হবে, প্রতিফলনের পরে এরা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বেরিয়ে যাবে। এবার আমরা দেখব আলোক রশ্মিগুচ্ছ এমন ভাবে আপতিত হচ্ছে যেন মনে হচ্ছে যে তারা বক্রতা কেন্দ্রে গিয়ে প্রবেশ করবে। তাহলে প্রতিফলন কেমন হবে, প্রতিফলন হবে ঠিক একই পথে প্রতিফলন হবে। যেমন অবতল দর্পণ হলো, উত্তল দর্পণে আলোক রশ্মিগুচ্ছ যদি মেরুতে আপতিত হয় তবে প্রতিফলন কেমন হবে, প্রতিফলন হবে এইরকম ভাবে, কখন, যখন আপাতন কোণ আর প্রতিফলন কোণটা কেমন হবে, সমান হবে। ঠিক আছে, প্রতিফলন কোণ আর আপাতন কোণটা কি হবে, সমান হবে। অবতল দর্পণের প্রথম 4টি কেস এবং উত্তল দর্পণের এই 4টি কেস, এই 4টি কেসের মধ্যে যে কোনো 2টি করে কেস যদি মনে রাখো, আমরা উত্তল দর্পণ ও অবতল দর্পণের বিভিন্ন জায়গাতে বস্তু রেখে তার প্রতিচ্ছবি কেমন করে পাবো সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা একটা জিনিস দেখবো, এই দেখো, এই যে আমরা দেখলাম একটু আগে যে যেটা আমি তোমাকে দেখালাম যে উত্তল দর্পণে এটা কি আছে, দেখো এটা না, আমরা দেখলাম একটু আগে এটা দেখে পড়ালাম যে অবতল দর্পণে রশ্মি আপতিত হলো, প্রতিফলন কোন দিক দিয়ে ঘটলো, প্রতিফলন ঘটলো, সরি, এই অবতল দর্পণে এই রশ্মি আপতিত হলো, প্রতিফলন কোন দিক দিয়ে ঘটলো, ফোকাস দিয়ে। এখানে উত্তল দর্পণে রশ্মি আপতিত হলো, প্রতিফলন হয়ে গেল ভিন্ন দিকে, মনে হচ্ছে যেন তারা ফোকাস থেকে কি হচ্ছে, ফোকাস থেকে তারা নিঃসৃত হচ্ছে বা অপসৃত হচ্ছে। এবার যদি ফোকাস থেকে অবতল দর্পণের, এটা অবতল দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রে, এটা অবতল দর্পণের ক্ষেত্রে যদি অবতল দর্পণের ফোকাস দিয়ে যায় তবে তারা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে যদি তোমার এমন ভাবে আপতিত হচ্ছে যে মনে হচ্ছে যেন ফোকাসে গিয়ে এন্টার করেছে, তাহলে প্রতিফলন কোন দিক দিয়ে ঘটবে, প্রতিফলন ঘটবে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে। নেক্সট আমরা দেখব যদি অবতল দর্পণে
বক্রতা কেন্দ্র দিয়ে কোন রশ্মি আলোক হয়, তবে প্রতিফলিত কোণ হবে একই দিকে প্রতিফলন করবে। কি হবে? একই দিকে প্রতিফলন করবে। অন্যদিকে দেখবো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ এমন ভাবে আপতিত হচ্ছে মনে হচ্ছে তারা বক্রতা কেন্দ্রে গিয়ে প্রবেশ করবে। তাহলে প্রতিফলন কি হবে? প্রতিফলন ঠিক একই দিকে হবে। আবার আমরা দেখব অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণের ক্ষেত্রে যখন আলোক রশ্মিগুচ্ছ আপতিত হচ্ছে মেরুতে, তখন তারা প্রতিফলিত হয়ে কোন দিক দিয়ে যাবে? এই সাইড দিয়ে বেরিয়ে যাবে। কখন? এই আপাতন কোণ এবং প্রতিফলন কোণটা কি হবে? সমান হবে। আপাতন কোণ এবং প্রতিফলন কোণটা কি হবে? সমান হবে। এবার আমরা একটা নতুন জিনিস দেখব, মানে একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা হচ্ছে আমরা মেরু থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব, তাকে আমরা বলি বক্রতা ব্যাসার্ধ। তাকে আমরা কি বলি? বক্রতা ব্যাসার্ধ, যাকে আমরা আর দিয়ে ডিনোট করি। আর আমরা দেখবো এবার মেরু থেকে ফোকাসের যে দূরত্ব, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ফোকাস দূরত্ব। তাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। এই আর এবং এফ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কি? এই আর এবং এফ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সম্পর্কটি হচ্ছে আর ইজ ইকাল টু 2f, আর ইজ ইকাল টু 2f, অথবা f ইজ ইকাল টু r বাই 2। এটি একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। r ইজ ইকাল টু 2f এবং f ইজ ইকাল টু r বাই 2। এই সম্পর্কটি কেমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে বা এই সম্পর্কটি কেমন ভাবে আসছে, এবার আমরা ওটা দেখব। ঠিক আছে, দেখো, প্রথমে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখব, তারপরে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখব। প্রথম আমি একটি অবতল দর্পণ অঙ্কন করি। আমি একটি অবতল দর্পণ অঙ্কন করছি। করলাম। এই অবতল দর্পণের একটি প্রধান অক্ষ অঙ্কন করব। এই অবতল দর্পণের কি আমি অঙ্কন করলাম? একটি প্রধান অক্ষ অঙ্কন করলাম। এই অবতল দর্পণের প্রধান অক্ষ অঙ্কন করার পর আমরা অঙ্কন করব এর মেরু, যেটা অবতল দর্পণের ঠিক মধ্যবিন্দু, একটি ফোকাস, একটি বক্রতা কেন্দ্র। এবার দেখো একটা জিনিস, আমরা একটু আগে না, তোমাদেরকে আমি গত ভিডিওতেই বলেছি, এই বক্রতা কেন্দ্র থেকে এই যে মেরুর দূরত্ব, তাকে আমরা বলি আর, বক্রতা ব্যাসার্ধ, এবং এই ফোকাস থেকে এই মেরুর যে দূরত্ব, তাকে আমরা কি বলি? এফ। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে r ইজ ইকাল টু 2f। r ইজ ইকাল টু 2f আমাকে প্রমাণ করতে হবে। চলো তাহলে দেখা যাক কেমন করে প্রমাণ করি। ধরলাম একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত হলো। এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে ও বিন্দুতে আপতিত হয়েছে। কি হয়েছে? এ আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে ও বিন্দুতে আপতিত হয়েছে। তোমরা খুব ভালো করে জানো, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি আপতিত হয়, তবে প্রতিফলনের পর সে কোন বিন্দু দিয়ে যায়? সে অবশ্যই ফোকাস দিয়ে যায়। তাহলে আমরা কি করবো? এটাকে ফোকাস দিয়ে বের করে দিলাম। এবার আমরা প্রতিফলনের একটি প্রথম সূত্রটা কি জানি? প্রতিফলনের প্রথম সূত্র জানি, কোন দর্পণের আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং
প্রতিফলক তলের আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদাই একই সরলরেখায় থাকবে। তাহলে অঙ্কিত অভিলম্বটা আঁকি আমরা কেমন করে? অঙ্কিত অভিলম্বটা সর্বদাই বক্রতা কেন্দ্র দিয়ে যায়, সর্বদাই বক্রতা কেন্দ্র দিয়ে যায়। এবার তাহলে আমি একটি অভিলম্ব অঙ্কন করব। অভিলম্বটা কোন দিক দিয়ে যাবে? অভিলম্বটা যাবে বক্রতা কেন্দ্র দিয়ে। হলো? তাহলে এই যে, তাহলে দেখবো এবার, তাহলে আমি দেখব এই যে আপতিত রশ্মি এবং এই অভিলম্বের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে আই। আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ আই, যেহেতু আই ফর আপাতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তারপরে এই অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি এর মধ্যবর্তী কোণ কত? এর মধ্যবর্তী কোণ আর, যেহেতু আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে, এবার আমরা দেখে নিলাম। আর আমি কি জানি? আমি জানি আই ইজ ইকুয়াল টু কোণ আই ইজ ইকুয়াল টু কোণ আর। ঠিক আছে, ডিউ টু দা সেকেন্ড ল অফ রিফ্লেকশন। আমরা আলোর সেকেন্ড ল জানি, সরি আলোর প্রতিফলনের সেকেন্ড ল জানি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আলোর আপাতন কোণ, হ্যাঁ, আলোর আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হয়? সর্বদা সমান হয়। এবার দেখো, এবার আমি একটা জিনিস দেখব। কি জিনিস দেখব? ধরে নি আমি একটা, ধরি আমি এই যে এই কোণটা আমি ধরলাম এই কোণটা হচ্ছে আলফা। এই কোণটা কত? এই কোণটা আলফা। এই কোণটা আমি ধরলাম আলফা। এবার দেখো তো, নাম দি, এটা এ হচ্ছে আপতিত রশ্মি, ও বি হচ্ছে প্রতিফলিত রশ্মি। ও বি কি? প্রতিফলিত রশ্মি। এবার আমি কি দেখব? এবার আমি দেখব, দেখো, এবার আমি দেখব এই যে এ ও, এবং এটা নাম দিয়ে দিই একটা, প্রধান অক্ষরের একটা নাম দিই। প্রধান অক্ষরের নামটা হচ্ছে এক্স এক্স ড্যাশ। প্রধান অক্ষরের নাম কি? এক্স এক্স ড্যাশ। দেখো একটা জিনিস কি, এই যে আপতিত রশ্মি কি? এ ও, এবং প্রধান অক্ষ কি? এক্স এক্স ড্যাশ কি? এ ও, এবং এক্স এক্স ড্যাশ কি হবে? এক্স এক্স ড্যাশ হবে সমান্তরাল। সমান্তরাল কারণ তো বললাম প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মি উৎস আপতিত হচ্ছে। এ ও এবং এক্স এক্স ড্যাশ কি? সমান্তরাল। আর ও সি কি? এই যে ও সিটা কি? ও সিটা হচ্ছে যেখানে ও সিটা কি? যেখানে ও সিটা কি? ছেদক। এ ও এবং এক্স এক্স ড্যাশ হচ্ছে সমান্তরাল এবং ও সিটা কি? ছেদক। যেহেতু ও সি ছেদক, আমরা জানি যদি এ ও সি ছেদক হয় তাহলে কোণ এ ও সি, কোণ এ ও সি মানে এই কোণটা, কোণ এ ও সি, এবং কোণ 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 এফ সি ও, এফ সি ও, এটা কি হবে? সমান হবে। কেন? কারণ একান্তর কোণ, একান্তর কোণ, এরা একান্তর কোণ। তোমাদেরকে আমি দেখিয়ে দিই একটু। এরকম যদি দুটো সমান্তরাল সরলরেখা হয় এবং কোনো ছেদক যদি এদেরকে কাটে, তাহলে এর এই কোণটা এবং এই কোণটা, সরি 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 একটু ভুল বললাম, এর এই কোণটা এবং এই কোণটা কি হয়? সর্বদাই সমান হয়, কারণ একান্তর কোণ। কারণ কি? একান্তর কোণ। এখানে দেখো এই সরলরেখাটা, এই দুটো সরলরেখা, এটি ছেদক, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা কি হবে? সমান হবে। কারণ কি? একান্তর কোণ। এবার দেখো, মানে কোণ এই এওসি মানে কি? এওসি মানে কোণ আই, আর এফসিও মানে কি? এফসিও মানে কোণ আলফা, কি সমান। আমি তার আগে দেখেছিলাম আলোর প্রতিফলনের সূত্রের জন্য কোণ আই ইজ ইকাল টু কোণ আর সমান ছিল, কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। যদি কোণ আই ইজ ইকাল টু কোণ আলফা হয় এবং কোণ আই ইজ ইকাল টু কোণ আর হয়, তবে কোণ আলফা ইজ ইকাল টু কোণ আর হবেই। কোণ আলফা ইজ ইকাল টু কোণ আর হবেই। তার মানে কোণ আলফা এবং কোণ আর সমান। এবার দেখো তো একটা জিনিস তুমি, এবার আমি দেখবো একটা ত্রিভুজ নিব। ত্রিভুজটা কি? এফ সি ও। ত্রিভুজ নিলাম এফ এফ সি ও। কি ত্রিভুজ? এফ সি ও। এই এফ সি ও ত্রিভুজের
এফসিও ত্রিভুজের কোণ এফ সি ও ইজ ইকুয়াল টু কোণ এফ ও সি। এই ত্রিভুজের এফ সি ও এই ত্রিভুজের এফ সিও কোণ এবং এফ ও সি কোণ, এই দুটো কোণ কি সমান। যে ত্রিভুজের দুটো কোণ সমান সেই ত্রিভুজকে আমরা কি বলবো? তাহলে এই ত্রিভুজটা কি হবে? এই ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কি হবে? একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এফসিও একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই জন্য কি হবে? তাই জন্য আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এই এফসি, এই বাহুটা এফসি মানে এই বাহুটা এফসি সমান সমান এফ ও হবে না? এফ ও হবে না, কারণ এই দুটো বাহু সমান হবে না, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পারলে? এবার দেখো, এবার হচ্ছে এবার একটা জিনিস দেখবো আমরা। এবার একটা জিনিস দেখবো, এই এ ও রশ্মিটি হলো একটি উপাক্ষীয় রশ্মি। এবার উপাক্ষীয় রশ্মি কাকে বলে? তোমাকে জানতে হবে উপাক্ষীয় রশ্মিটা কি। এই যে রশ্মিটা মেরুর খুব কাছাকাছি আপতিত হয়, যে রশ্মিটি মেরুর খুব কাছাকাছি আপতিত হয় সেই রশ্মিটাকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। এই এ ওটা হচ্ছে একটি উপাক্ষীয় রশ্মি। এ ওটা মেরুর খুব কাছাকাছি আপতিত হয়েছে, খুব কাছাকাছি আপতিত হয়েছে, এবং এই যে দর্পণটা, এই দর্পণটার খুব উন্মেষ কম। আমরা ধরে নিয়েছি, আমরা এমন একটি দর্পণ নিয়েছি যে দর্পণের উন্মেষ খুব কম, এবং যে রশ্মিটি আপতিত হয়েছে সেই রশ্মিটি হচ্ছে উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ মেরুর খুব কাছাকাছি আছে। তাহলে আমি খুব সহজে বলতে পারবো না এই রশ্মিটা যদি, এই যে রশ্মিটা মেরুর খুব কাছাকাছি থাকে এবং এদের যে এই উন্মেষটা কি এম, আমরা জানি উন্মেষের আগের দিন পড়েছিলাম এম এম টু এম 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 ওয়ান এম টু যদি খুবই কম থাকে, যদি খুবই কম থাকে, যদি খুবই কম থাকে, উন্মেষটা যদি খুবই কম থাকে, তাহলে এই রেখাটা, এই রেখাটা এফ ও, এই যে রেখাটা এফ পি এর সঙ্গে সমান হবে না? অবশ্যই সমান হবে। কি? এফ ও সমান সমান এফ পি। কি পেলাম আমি? এফ ও সমান সমান পেলাম এফ পি। যেহেতু এটি একটি উপাক্ষীয় রশ্মি, কারণ মেরুর খুব কাছাকাছি আপতিত হয়েছে এবং এই দর্পণের উন্মেষ খুব কম, তাই জন্য এফ ও এই রেখাটার খুব কাছাকাছি। এবার আমি আরেকটা জিনিস দেখব। আমরা একটা জিনিস দেখব, কি জিনিস দেখব? এই দেখো, আমরা সিপি আমরা দেখতে পেলাম কি? আমরা দেখতে পেলাম সিপি সমান সমান কি? আর আমরা জানি সিপি সমান সমান এখান থেকে এটুকুটা আমরা জানি বক্রতা ব্যাসার্ধ। সিপি সমান সমান বক্রতা ব্যাসার্ধ। এবার এই আর সমান সমান সিপিটাকে আমি এমন ভাবে লিখতে পারি না, এফ সি প্লাস এফ ও লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এই সিপি, এই দুটো ভাগেরই তো যোগফল। সিপি সমান সমান এফসি মানে এখান থেকে এইটুকুটা, আর এফ ও মানে এখান থেকে, এফ ও না এফ পি হবে, এটা এফ পি। এফসি সমান সমান এফ পি। ঠিক আছে, হলো এফসি সমান সমান এফ পি। আবার আমরা কি দেখলাম? এফ পি, এই এফ পিটা দেখো, এফ ওর সঙ্গে এফসি সমান, এফ ওর সঙ্গে এফ পি সমান, তাহলে এফ পি আর এফসি সমান হবে না? অবশ্যই সমান হবে। এফপি আর এফসি সমান হবে না? অবশ্যই সমান হবে। এফপি আর এফসি সমান, তাহলে এফপি এর জায়গাতে আমি এখানে এফসি বসিয়ে দিই, বা এফসি এর জায়গাতে আমি কি বসিয়ে দিব? এফপি বসিয়ে দিব। একই ব্যাপার, এফ পি প্লাস এফ পি। এফপি এই এফপিটা কি? ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ। তাহলে কি এফ কত হলো? 2f হলো না? তাহলে আর সমান সমান 2f প্রমাণিত হলো। তাহলে আর সমান সমান 2f প্রমাণিত হলো। আর সমান সমান 2f প্রমাণিত হলো। বুঝতে পারলে? এবার আমরা দেখব উত্তল দর্পণের ক্ষেত্রে
r is equal to 2f কেমন করে আমরা প্রমাণ করব। উত্তল দর্পণের ক্ষেত্রে r is equal to 2f আমরা কেমন করে প্রমাণ করব। দেখো আমি একটি এবার উত্তল দর্পণ অঙ্কন করব। উত্তল দর্পণ অঙ্কন করলাম। আমি একটি উত্তল দর্পণ অঙ্কন করলাম। অঙ্কন করার পরে এর একটি প্রধান অক্ষ অঙ্কন করেছি। তারপরে আমি এর দুটি বিন্দু ডিনোট করব, দুটি না মেরু ডিনোট করব পি, এর ফোকাস ডিনোট করব এফ, আর এর বক্রতা কেন্দ্র ডিনোট করব সি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার যদি কোনো আলোক রশ্মি উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হয় তাহলে কি হবে দেখা যাক। আমরা তো জানি কি হবে। এই প্রধান অক্ষের নাম দিয়ে দিই এক্স ড্যাশ। একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হলো। আপতিত হওয়ার পর এর প্রতিফলন কেমন ভাবে ঘটবে? ঠিক অন্য সাইডে চলে যাবে। চলে গেল অন্য সাইডে চলে গেল। এমন ভাবে যাবে যেন মনে হচ্ছে যেন এরা এ বক্রতা ফোকাস থেকে এমন ভাবে মনে হচ্ছে যেন ফোকাস থেকে অপসৃত হচ্ছে বা নিঃসৃত হচ্ছে। এই রশ্মিটা এ ও বিন্দুতে আপতিত হলো। আপতিত হওয়ার পরে ও বি রশ্মি বেরিয়ে গেল। এবার দেখো, এবার আমি একটা জিনিস অঙ্কন করি। আমি তোমাদের বলেছিলাম একটা জিনিস তোমাদের খুব ভালো করে মনে হওয়ার কথা, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। তাহলে এরও অঙ্কিত অভিলম্ব আমি অঙ্কন করব। ওর অভিলম্বটা এর আগে অবতল দর্পণের অভিলম্বটা বক্রতা কেন্দ্র দিয়ে গেছিল, তাহলে এরও অভিলম্বটা কোন দিক দিয়ে যাবে? বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। দেখো একটি বক্রতা কেন্দ্র অঙ্কন করলাম যেটা কোন দিক দিয়ে গেল, ছবিটা ভালো হলো না। একটি বক্রতা কেন্দ্র অঙ্কন করব। একটি আমি কি অঙ্কন করব? একটি আমি অভিলম্ব অঙ্কন করব। এবার দেখো, এবার আমি কি দেখাবো তোমাকে, এটা ওই অভিলম্বটা এই অভিলম্বটা যেটা বক্রতা কেন্দ্র দিয়ে গেছে। এবার দেখো এই বক্রতা কেন্দ্র এই আপতিত রশ্মি এবং এই অভিলম্বের মধ্যবর্তী কোণ আই, আপাতন কোণ। এই অভিলম্ব এবং প্রতিফলিতর মধ্যবর্তী কোণ কত? আর। আপাতন কোণ, প্রতিফলন কোণ দিয়ে দিলাম আমি, ধরে নিলাম আমি। এবার দেখো, এবার আমি কি করব? এবার আমি দেখব কি কি জিনিস এখানে সিমিলার আছে। দেখো আমি দেখব যে এই যে আপাতন কোণ আই, এটা কার সঙ্গে সমান? দেখো এর নাম দিয়ে আমি এন, দেখো তো কোণ আমাকে এখানেও প্রমাণ করতে কি হবে? r is equal to 2f প্রমাণ করতে হবে। কোণ এ ও এন, কোণ কি? এ ও এন। কোণ এ ও এন, এই কোণটা কার সঙ্গে সমান? এই কোণটা সমান হচ্ছে এই কোণটার সঙ্গে সমান। কারণ এরা কি? কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। একইভাবে কারণ কি? এই দেখো এটা একটা সমান্তরাল রেখা, এটাও একটা সমান্তরাল রেখা, আর ওসি ছেদক কি আছে আরেকবার দেখিয়ে তোমাকে শুরু থেকে, যে এ ও সমান্তরাল কি? এক্স ড্যাশ, আর কি? ওসি ছেদক হওয়ার জন্য কি হলো? এই এ ও এন, এই আপাতন কোণটা কার সঙ্গে সমান? এই আপাতন কোণটা সমান হবে কোণ এফ সি ও। কারণ এরা কি? কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ, সিমিলার অ্যাঙ্গেল। কারণ এরা কি? অনুরূপ কোণ। আবার কি দেখবো আমরা? আবার দেখবো এই যে কোণ
বি ও এন, বি ও এন। এই কোণ বি ও এন টা কার সঙ্গে সমান? এই কোণ বি ও এন কার সঙ্গে সমান? এই কোণ বি ও এন টা এইটার সঙ্গে সমান। দেখো আমি একটা এরকম অঙ্কন করলাম, এরকম অঙ্কন করলাম, এই কোণটা এবং এই কোণটা সমান হবে না? অবশ্যই সমান হবে, কারণ এরা বিপরীত কোণ। দেখো এইখানটা মনে হচ্ছে না ক্রস হয়ে আছে, এই হলুদ হোয়াইট আর রেডটা, এই কোণটা আর এই কোণটা, এই কোণটা সেম, কি হবে? বিপরীত কোণ। দেখো কি বি ও এন কার সঙ্গে সমান হবে? এফ ও সি, এফ ও সি, এফ ও সি, এফ ও সি এর সঙ্গে সমান। দেখো তাহলে আমরা দেখতে পেলাম কি, আর এই কোণটা কি? এই কোণটাকে আমরা কি বলবো? এ ও এন, এ ও এন, এই কোণটার নাম কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। আর বি ও এন মানে কি? বি ও এন মানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। দেখো কি বললাম, এই কোণ আই এবং কোণ আর, এই দুটো কোণ সমান, কারণ এই দুটো কোণ হচ্ছে, আমরা প্রতিফলনের দ্বিতীয় সূত্র জানি, প্রতিফলনের দ্বিতীয় সূত্র আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। যেহেতু আই সমান সমান এটা এবং আর সমান সমান এটা, এবং এরা দুজন ইন্ডিভিজুয়াল ইকুয়াল, এরা দুজন ইন্ডিভিজুয়াল ইকুয়াল, তাহলে কি হবে? কোণ এফ সিও সমান সমান কোণ এফ ও সি, এফ সিও সমান সমান এফ ও সি। তাহলে এবার যে ত্রিভুজটা পাবো, ত্রিভুজ নিলাম, ত্রিভুজ কি? ত্রিভুজ নিলাম, ত্রিভুজ এফ ও সি, ত্রিভুজ এফ ও সি, ত্রিভুজ এফ ও সি এর দুটো কোণ সমান, ত্রিভুজ এফ ও সি এর দুটো কোণ সমান, কোন কোন কোণ? এফ সিও কোণ এবং এফ ও সি কোণ সমান। তাহলে এটি কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে? এটা কি হবে? একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এটি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্য, সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্য এর দুটো বাহু সমান হবে। কোন কোন দুটো বাহু সমান হবে? এফ ও সমান সমান এফ সি। কোন কোন বাহু? এফ ও সমান সমান এই বাহুটা এফ ও, এই বাহুটা এফ ও এবং এফ সি, এই দুটো বাহু কি হবে? সমান হবে, সমান হবে। আমি তোমাদেরকে বলেছি যে এ ও যে রশ্মি, সেই রশ্মিটি হচ্ছে একটি উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি হওয়ার জন্য এ মেরুর খুব কাছাকাছি আপতিত হয়েছে, খুব কাছাকাছি আপতিত হওয়ায়, এবং এই যে দর্পণটি, এই দর্পণের উন্মেষ এম ওয়ান এবং এম টু খুবই কম, তাই জন্য এই এফ ওটাকে আমরা এফ পির সমান ধরে নিই, এফ ওটাকে আমরা এফ পির সমান ধরে নিই। কি? এফ ও সমান সমান এফ পি, এফ ও সমান সমান এফ পি। এবার আমরা কি জানি? এবার আমরা জানি বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কি আছে? সিপি। বক্রতা ব্যাসার্ধ সিপি সমান সমান কি? আর। বক্রতা ব্যাসার্ধ সিপি সমান সমান কি? আর। দেখো এবার সিপি সমান সমান কি? সিপি সমান সমান হচ্ছে এফ পি প্লাস এফ সি, এফ পি প্লাস এফ সি, এফ পি প্লাস এফ সি। দেখো এফ পি প্লাস এফ সি, আবার তাহলে কি হবে? এফ পি আর এফ সি তো সমান, কারণ এফ ও সমান সমান এফ সি আর এফ ও সমান সমান এফ পি, তাহলে এই দুটোও তো সমান, এই দুটোও সমান হবে না? অবশ্যই সমান হবে। এফ পি সমান সমান এফ সি, তাহলে কি আমি এফ সির জায়গাতে কি বসাবো? এফ পি বসাবো, এফ পি বসাবো, আর এটা সমান সমান আর। এটা মানে কি? এটুকুটা, এখান থেকে এই দূরত্বটা কি? এখান থেকে দূরত্বটা বক্রতা ব্যাস, এই সরি ফোকাস দূরত্ব, তাহলে এফ, এফ পি মানে এফ সমান সমান আর, তাহলে আর সমান সমান কি হলো? 2f, আর সমান সমান কি হলো? 2f। এটি হলো উত্তল দর্পণের ক্ষেত্রে r ইজিক্যাল টু 2f এর প্রমাণ। ঠিক আছে, f r ইজিক্যাল টু 2f প্রমাণ। আজ তোমাদের এই ভিডিওটি এখানেই সমাপ্তি করলাম। পরবর্তী ভিডিও আবার এরপর থেকে শুরু হবে। থ্যাংক ইউ।